হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু রায়ান মার্টিনের মডেল কোশ্চেন পেপার 2 শুরু করব। মডেল কোশ্চেন পেপার 2 সেটা হচ্ছে পেজ হচ্ছে 191। তোমরা কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব রায়ান মার্টিন কোশ্চেন পেপারের মডেল কোশ্চেন পেপার 2 পেজ 191। 1 থেকে শুরু করব। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে বিক্রয় মূল্যের উপর 7.5% লাভ হলে 7.1/2% লাভ হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? আমি আবার বলছি, বিক্রয় মূল্যের উপর, এখানে কিন্তু বলছে বিক্রয় মূল্যের উপর 7.5% লাভ হলে আমরা কিন্তু বিক্রয় মূল্য 100 টাকা ধরে নেব। প্রশ্নে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই কিন্তু ধরে নেব। এখানে যদি বলতে ক্রয় মূল্যের উপর, তাহলে আমরা কিন্তু ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। এখানে বলা আছে যে বিক্রয় মূল্যের উপর 7.5% লাভ হলে আমরা কিন্তু বিক্রয় মূল্য ধরে নেব 100 টাকা। লিখছি ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে, আমি একটা কথা বলছি, যখন আমরা বিক্রয় মূল্য ধরবো, লাভ হলে ক্রয় মূল্য হবে, যখন লাভ হবে তখন ক্রয় মূল্য কিন্তু বিয়োগ করতে হবে, যেহেতু আমরা বিক্রয় মূল্য ধরছি। আর যদি আমরা ক্রয় মূল্য ধরতাম, লাভ হলে কিন্তু যখন বিক্রয় মূল্য বার করবো তখন কিন্তু যোগ করতে হবে। এক্ষেত্রে ক্রয় মূল্য কিন্তু বার করতে হলে তোমাকে কিন্তু বিয়োগ করতে হবে, লাভ হলে বিয়োগ করতে হবে আর ক্ষতি হলে যোগ করতে হবে, বিপরীত। কিন্তু বিক্রয় মূল্য ধরলে আমাকে কিন্তু বিপরীত করতে হবে। ক্রয় মূল্যের ক্ষেত্রে যেমন লাভ হলে যোগ করতে হবে, ক্ষতি হলে বিয়োগ করতে হবে, আর বিক্রয় মূল্যের ক্ষেত্রে লাভ হলে বিয়োগ করতে হবে, ক্ষতি হলে যোগ করতে হবে, মানে ক্রয় মূল্য যখন বের করবো। ঠিক আছে, তাহলে আমরা লিখব 7.5% লাভে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 মাইনাস 15 নিচে 2। 7.5%, 7.1/2, তাহলে 15/2 এত টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য বার করছি। ঠিক আছে, যেহেতু আমরা বিক্রয় মূল্য 100 ধরছি, এবার আমাকে ক্রয় মূল্য বার করতে হলে যেহেতু লাভ দেওয়া আছে আমাকে কিন্তু বিয়োগ করতে হবে। বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করলে আমরা কিন্তু ক্রয় মূল্য পাবো। আবার বিক্রয় মূল্যের সঙ্গে যদি আমরা ক্ষতি যোগ করি তাহলে আমরা কিন্তু ক্রয় মূল্য পাবো। ক্ষতি যোগ লাভ বিয়োগ, তাহলে এখানে হচ্ছে লসাগু হচ্ছে 200 মাইনাস 15 এত টাকা। এবার 200 থেকে 15 বাদ দিলে 185 নিচে 2 টাকা। তাহলে আমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেলাম 185 নিচে 2 টাকা, আর বিক্রয় মূল্য 100 টাকা। এখানে হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত, তাহলে প্রথমে হচ্ছে ক্রয় মূল্য, তারপর কিন্তু বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে লিখবো ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। আচ্ছা, এইবার ক্রয় মূল্য হচ্ছে 185 নিচে 2 ইস্টু বিক্রয় মূল্য আমরা ধরছি 100। ঠিক আছে, আচ্ছা এইবার কিন্তু তোমরা কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখবে, যখন ভগ্নাংশ অনুপাত থাকবে তখন আমরা হরের লসাগু করব, সেই লসাগু দ্বারা আমরা সবগুলাকে গুণ করব। তাহলে এখানে লসাগু কিন্তু 2, এর নিচে একটা 1 আছে, লসাগু হচ্ছে 2। এবার 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 185 হবে। তাহলে 185 নিচে 2 গুণন 2 ইস্টু 100 গুণন 2, হরের লসাগু দ্বারা আমরা গুণ করলাম। তাহলে এই 2 2 কেটে গেলে এটা হবে 185 ইস্টু 200। এবার আমরা কিন্তু 5 দিয়ে কাটাকাটি করব। যদি 5 দিয়ে কাটি, 3 5 15, 16 17 18 35, 5 7 35,
ইস্টু এটা হচ্ছে 40, তাহলে 37:40। আমরা কিন্তু এবার অপশান দেখব। অপশান আছে এ নম্বর অপশান 37:40, বি নম্বর অপশান 43:40, সি নম্বর অপশান 20:23, আর ডি নম্বর অপশান 23:20। তাহলে আমার কিন্তু এ নম্বর অপশান অ্যান্সার হবে এ। এ হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে এ নম্বর। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। 1-2 নম্বর দেখো, প্রশ্ন আছে, বলছে এবিসিডি রম্বসের কোন এসিবি 40 ডিগ্রি হলে, কোন এসিবি 40 ডিগ্রি হলে কোন এডিবি এর পরিমাপ কত? অপশান দেওয়া আছে 50 ডিগ্রি, বি নম্বর অপশান 110 ডিগ্রি, সি নম্বর অপশান 90 ডিগ্রি, আর ডি নম্বর অপশান 120 ডিগ্রি। তাহলে আমাকে কিন্তু একটা রম্বস আঁকাতে হবে যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে, তাকে হচ্ছে রম্বস বলে। আমি আবার বলছি, যে চতুর্ভুজের 4টি বাহু সমান, কোণগুলি সমকোণ নহে এবং কর্ণ দুটি অসমান, তাকে হচ্ছে রম্বস বলে। আমি ছবিটা আঁকিয়ে নিচ্ছি। 4টা বাহু সমান হবে, এই 4টা বাহু হচ্ছে সমান, নাম দিচ্ছি এ বি সি আর ডি। এখানে দেখছে কোন এসিবি, তাহলে আমাকে এটা যোগ করতে হবে, এই কর্ণ দুটো যোগ করতে হবে। ঠিক আছে, কোন এসিবি, এই কোণটা দেওয়া আছে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি যে কোণ এসিবি = 40 ডিগ্রি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এডি আর বিসি এই দুটো বাহু কিন্তু সমান্তরাল এবং এসি ওয়াদের ভেদক। তাহলে কিন্তু কোণ এসিবি আর কোণ ডিএসি, মানে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে। আমরা একটু লিখতে পারি কোণ ডিএসি = কোণ এসিবি = 40 ডিগ্রি। আমি পাশে লিখে দিচ্ছি যে যেহেতু এডি সমান্তরাল সিবি, এডি সমান্তরাল বিসি লিখছি, এডি সমান্তরাল হচ্ছে বিসি এবং এসি ভেদক, ঠিক আছে। এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল আর এসি ভেদক, তাহলে এই দুটো কোণ এটাও কিন্তু হবে 40 ডিগ্রি। তার মানে অতএব কোণ ডিএসি = 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু 40 ডিগ্রি, তাই তো। আমাকে বের করতে হবে এডিবি, মানে এই কোণটা কত বের করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমি আবার বলছি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি। লিখব কোণ, এখানে একটা নাম দিচ্ছি, ও দিচ্ছি কোণ এ ও ডি। আমরা লিখছি কোণ এ ও ডি = 90 ডিগ্রি। যেহেতু কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। এবার আমরা যদি 180 ডিগ্রি থেকে এই 90 আর 40-এর যোগফল বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাবো কোণ এ ডি ও, মানে এডিবি। তা আমরা লিখছি অতএব কোণ এডিবি = 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, বিয়োগ করলে হচ্ছে
50 ডিগ্রি। তাহলে কোণ এডিবি, অতএব কোণ এডিবি ইকুয়াল টু 50 ডিগ্রি। এবার আমরা কিন্তু অপশানগুলো দেখব কোন অপশানের সঙ্গে মিল আছে। আচ্ছা, এ নম্বর অপশান আছে 50 ডিগ্রি, বি নম্বর অপশান আছে 110 ডিগ্রি, সি নম্বর অপশান হচ্ছে 90 ডিগ্রি, আর ডি নম্বর অপশান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমার এ নম্বর অপশান, আমার অ্যান্সার হবে এ নম্বর, এ অ্যান্সার হবে। ঠিক আছে, আমি আবার বলছি যে রম্বসের কর্ণদ্বয় মানে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে মানে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে। আর একটা কথা বলছি যে এডি সমান্তরাল বিসি এবং এসি ওদের ভেদক, এসি ভেদক, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ কিন্তু সমান হবে। এটা 40 হলে এটাও 40 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মানে 130 ডিগ্রি বাদ দিলেই আমরা পেয়ে যাব কোণ এডিবি মানে 50 ডিগ্রি। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে আসছে। নেক্সট 1-এর 3 নম্বর প্রশ্নটা খুব ভালো করে দেখো। প্রশ্ন আছে 3,0, -3,0 এবং 0,3 বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়, এই তিনটা বিন্দু যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি এ নম্বর অপশান সমবাহু ত্রিভুজ হবে, বি নম্বর অপশান সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সি নম্বর অপশান বিষমবাহু ত্রিভুজ হবে, আর ডি নম্বর অপশান সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এর মধ্যে কোন অপশানটা হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি একটা ছবি আঁকে নিচ্ছি। মনে করি এরকম একটা ত্রিভুজ, এর নাম দিচ্ছি এ, এখানে হচ্ছে বি, এখানে সি। এখানে এ হচ্ছে, এটা দিচ্ছি 3,0, এটা দিচ্ছি -3,0, আর এটা দিচ্ছি হচ্ছে 0,3। আমরা কিন্তু একটা ত্রিভুজ আঁকালাম, তার তিনটা বিন্দু বসিয়ে দিলাম। আমি ধরে নিচ্ছি, ধরি এ ইকুয়াল টু 3,0, বি ইকুয়াল টু -3,0, আর ধরি সি ইকুয়াল টু 0,3। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে এবি বাহু বার করব, তারপর বিসি বার করব, তারপর আমরা এসি বাহু বার করব। যদি দেখছি তিনটি বাহু সমান হয় তাহলে সমবাহু ত্রিভুজ, যদি দেখা যাচ্ছে দুটো বাহু সমান হয় তাহলে সমদ্বিবাহু, যদি দেখা যাচ্ছে কোনো বাহুই সমান না তা বিষমবাহু, আবার দেখা যাচ্ছে দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহু বর্গের সমান, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা দেখব কোন অপশনটা মিল খাচ্ছে। প্রথমে আমরা বার করব এবি ইকুয়াল টু রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস রুটের মধ্যে y1 মাইনাস y2, তার হচ্ছে হোল স্কয়ার, রুটের মধ্যে y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। কমপ্লিট। এবার রুটের মধ্যে দেখো প্রথমটাকে আমরা x1, এটা x2, এটা y1, এটা হচ্ছে y2, তার মানে লিখবো 3 প্লাস 3, এই মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে প্লাস হবে, এই মাইনাস মিলে প্লাস, তাহলে 3 প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 0 তার হোল স্কয়ার, পাশে একক। এইবার 3 আর 3 যোগ করলে 6 তার হোল স্কয়ার, পাশে একক। তাহলে রুটের মধ্যে হচ্ছে 36 একক। ঠিক আছে, এবার চলে আসতেছি এবি হয়ে গেলে, এবার চলে আসছে বিসি। আমরা বিসি বার করছি, এখানে করছি বিসি হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবার রুটের মধ্যে বিসি এই দুটো মিলে, তাহলে -3 -0 তার হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 3 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক।
ঠিক আছে, তাহলে এখানে এক্স ওয়ানের মান হচ্ছে -3, এক্স টুর মান হচ্ছে 0, আর ওয়াই ওয়ানের মান হচ্ছে 0, ওয়াই টুর মান হচ্ছে 3, -3 হলো। তাহলে রুটের মধ্যে বাদ দিলে -3 তার হোল স্কয়ার প্লাস -3 তার হোল স্কয়ার, 0 থেকে 3 বিয়োগ করলে -3। তাহলে হচ্ছে রুটের মধ্যে 9 প্লাস 9 এত একক, এটা হচ্ছে একক, সমান √18 একক। তাহলে আমার কিন্তু বিসি হয়ে গেল। এবার আমরা দেখব এসি। এসি দেখছি, এসি হচ্ছে রুটের মধ্যে এসি এই দুটো মিলা, তাহলে 3 - 0, 3 - 0 তার হোল স্কয়ার প্লাস আর 0 - 3, 0 - 3 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। রুটের মধ্যে 3 থেকে 0 বিয়োগ করলে 3 তার হোল স্কয়ার প্লাস এখানে -3 তার হোল স্কয়ার, তাহলে এখানে হচ্ছে 9 প্লাস 9 এত একক, তাহলে √18 একক, √18 একক। এবার থেকে এখানে কিন্তু দুটো বাহু সমান হলো, দুটো বাহু সমান। আমরা একটু লিখে নিচ্ছি যে এখানে 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 কিন্তু দেখো একটা যদি লক্ষ্য করো, বিসি আর এসি সমান হলো। এখানে বিসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু √18 এত একক, √18 একক। এখানে বিসি আর এসি সমান হলো, তার মানে এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এবার আমরা দেখছি যে এ বি স্কয়ার ইকুয়াল টু, আবার এখানে দেখো এ বি স্কয়ার ইকুয়াল টু এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। আমরা দেখি মিলে কিনা। এ বি স্কয়ার হচ্ছে, এ বি স্কয়ার মান কত হচ্ছে √36, তাহলে এখানে হচ্ছে √36 তার হোল স্কয়ার ইকুয়াল টু √18 তার হোল স্কয়ার প্লাস √18 তার হোল স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 36, এটা হবে 18 প্লাস 18 সমান সমান 36। তাহলে দেখো একটি বাহুর উপর বর্গের একটি বাহুর উপর বর্গ অপর দুটি বাহুর উপর বর্গের সমষ্টি সমান, তাহলে ত্রিভুজটি কিন্তু আবার সমকোণী হবে। তার মানে ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু। তাহলে আমাদের দেখতে হবে অপশান এ হচ্ছে আছে সমবাহু, অপশান বি সমদ্বিবাহু, অপশান সি হচ্ছে বিষমবাহু, অপশান ডি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু। আমার ডি নম্বর অপশান হবে। তাহলে অ্যান্সার হবে ডি, ডি অ্যান্সার হবে। কারণ এখানে দুটো বাহু সমান হচ্ছে, আর এ বি বাহু মানে এ বি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এ বি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, মানে একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টি সমান হচ্ছে, অতএব ত্রিভুজটি কী হবে সমকোণী হবে। আবার যেহেতু দুটো বাহু সমান, ত্রিভুজটি আবার সমদ্বিবাহু হবে, তার মানে সমকোণী সমদ্বিবাহু, ত্রিভুজটি হবে সমকোণী সমদ্বিবাহু, ডি নম্বর অপশান। ঠিক আছে, এবার নেক্সট চলে আসতেছি 1-4 নম্বর। বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8 সেমি হলে তার ক্ষেত্রফল। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি, 8 সেমি, কর্ণের দৈর্ঘ্য 8 সেমি হলে বলছে তার ক্ষেত্রফল। এ নম্বর অপশান আছে 64 বর্গ সেমি, বি নম্বর আছে 128 বর্গ সেমি, সি হচ্ছে 32 বর্গ সেমি, আর ডি অপশান আছে 16 বর্গ সেমি। এর মধ্যে কোনটা হবে? একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আমরা কিন্তু জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু, সেটা দেওয়া আছে 8 সেমি। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু বাহু বার করে নেব। যখন আমরা বর্গক্ষেত্রে বাহু পেয়ে যাব, তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু তার হোল স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বাহু তার হোল স্কয়ার, তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে লিখছি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু বাহু, পাশে হচ্ছে সেমি। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু,
পাশে সেমি। শর্তাংশে এটা ইকুয়াল টু 8। এখানে কিন্তু অঙ্কে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য 8 সেমি, কিন্তু আমার ফর্মুলা অনুযায়ী হলো √2 ইন্টু বাহু। শর্তাংশে এই দুটা সমান। তাহলে আমরা লিখব শর্তানুসারে √2 ইন্টু বাহু ইকুয়াল টু 8। অতএব বাহু ইকুয়াল টু 8-এর নিচে √2 এত সেমি। তাহলে আমরা কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 8/√2 সেমি। এইবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু তার হোল স্কয়ার, বর্গ একক, বাহু তার হোল স্কয়ার। তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু তার হোল স্কয়ার। এটা হচ্ছে বর্গ একক। ক্ষেত্রফলের বেলায় কিন্তু বর্গ একক। তাহলে এবার বাহুর হচ্ছে কত, 8/√2 তার হোল স্কয়ার। পাশে হচ্ছে বর্গ সেমি, এবার 8 স্কোয়ার করলে 64 হবে, আর √2 স্কোয়ার করলে 2 হবে। রুট থাকলে তার স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। তাহলে উপরে হচ্ছে 64 আর নিচে হচ্ছে 2, কাটলে হচ্ছে 32 সমান 32 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 32 বর্গ সেমি। এবার আমরা কিন্তু অপশান দেখব। এ নম্বর অপশান হচ্ছে 64 বর্গ সেমি, বি হচ্ছে 128 বর্গ সেমি, সি হচ্ছে 32 বর্গ সেমি, আর ডি হচ্ছে 16 বর্গ সেমি। তার মানে সি অপশান হচ্ছে সি হবে। এখানে অ্যান্সার হবে সি, অপশান হচ্ছে সি। ঠিক আছে, এবার নেক্সট চলে এসেছি। নেক্সট 2-1 নম্বর। দেখো প্রশ্নটা কি আছে। প্রশ্ন আছে যে 15টি খাতার ক্রয় মূল্য 12টি খাতার বিক্রয় মূল্যের সমান। তার মানে তুমি 15টি খাতা যে টাকায় কিনেছো, 12টি খাতায় ঠিক সেই টাকায় তুমি বিক্রি করেছো। ঠিক আছে, কত দিয়ে কিনেছো আমরা জানি না, আমরা ধরে নেব যে 15টি খাতায় তুমি যত টাকায় কিনেছো, 12টি খাতা ঠিক তত টাকায় তুমি বিক্রি করেছো। সমান হলে শতকরা লাভের হার কত? আমাকে কিন্তু শতকরা লাভ বার করতে হবে। ঠিক আছে, আমরা ধরে নিই যে ধরি 15টি খাতার ক্রয় মূল্য ইকুয়াল টু x টাকা। আমরা ধরে নিচ্ছি ধরি 15টি খাতার ক্রয় মূল্য ইকুয়াল টু x টাকা। আমরা কিন্তু ধরে নিলাম যে 15টি খাতার ক্রয় মূল্য x টাকা, তার মানে সে 12টি খাতা বিক্রি করছে x টাকায়। এবার নিচে লিখবো যে 12টি খাতার বিক্রয় মূল্য ইকুয়াল টু x টাকা। তাহলে সে একটি খাতা কত টাকায় বিক্রি করছে আর 15টি খাতা কত টাকায় বিক্রি করছে? সে 12টি বিক্রি করছে x টাকায়, একটি খাতা কত দিয়ে বিক্রি করলো আর 15টি খাতা কত দিয়ে বিক্রি করলো সেটা আমি বের করব। অতএব একটি খাতা বিক্রয় মূল্য x এর নিচে 12, অতএব 15টি খাতার বিক্রয় মূল্য x গুণন 15, তার নিচে হচ্ছে 12। এবার 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 4, তাহলে এখানে কিন্তু 5x/4 টাকা। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, সে কিন্তু 15টি খাতা x টাকা দিয়ে ক্রয় করেছে, কিনেছে x টাকা দিয়ে, 15টি খাতা কিনেছে x টাকা দিয়ে, আর ওই 15টি খাতায় সে বিক্রি করলো 5x/4 টাকা। তার মানে তার কিন্তু লাভ হলো, বিক্রয় মূল্য কিন্তু বেশি, এটাই কিন্তু বেশি, তাহলে তার কিন্তু লাভ হচ্ছে। লাভের বেলায় কিন্তু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আমরা কিন্তু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কিন্তু আমরা লাভ পেয়ে যাব। অতএব লাভ ইকুয়াল টু 5x/4 মাইনাস x, এখানে লসাগু হচ্ছে 4, এত টাকা। তাহলে 5x - 4x
এত টাকা সমান সমান x/4 টাকা। এইবার তার কিন্তু লাভ হলো x/4 টাকা। তার যে x/4 টাকার লাভ হলো, সে কত টাকার পুঁজি ঢুকাইছে, সে কিন্তু x টাকার পর কিন্তু লাভ হলো x/4 টাকা। তাহলে শতকরা কত, মানে x টাকায় লাভ হয় x/4 টাকা, 1 হলে কত আর 100 হলে কত, মানে শতকরা। তাহলে আমরা লিখব x টাকায় লাভ হয় ইকুয়াল টু x/4 টাকা। অতএব 1 টাকা লাভ হয়, তাহলে x/4, এক্সটা তাহলে নিচে আসবে, যখন 1 হবে তখন এটা ডিভাইডেড নিচে আসবে, আর শতকরা। অতএব 100 টাকা লাভ হয়, তাহলে x গুণন 100 আর তার নিচে 4 ইন্টু এক্স। যখন 100 হবে তখন 100টা উপরে যাবে, যখন 1 হবে তখন এটা কিন্তু নিচে যাবে। এবার এক্স কেটে যাবে, 4 দিয়ে কাটলে 25 সমান সমান হচ্ছে 25 টাকা। তার কিন্তু লাভ হচ্ছে 100 টাকায় লাভ হচ্ছে 25 টাকা। তাহলে এবার আমরা লিখব যে লাভ ইকুয়াল টু 25%। এবার আমরা কিন্তু অপশান দেখব, অপশান না, এটাই অ্যান্সার। তাহলে লাভ হচ্ছে কত, 25%, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে 15টি খাতার ক্রয় মূল্য ধরে নিলাম x টাকা। সে কিন্তু সে 12টি খাতায় কিন্তু ঠিক যত টাকায় 15টি খাতা কিনেছে, ঠিক তত টাকায় সে 12টি খাতা বিক্রি করছে। তার মানে 12টি খাতা বিক্রি মূল্য হচ্ছে x টাকা। একটা কত, 15টি কত, সেটা হচ্ছে 12 হলো 5x/4 টাকা। কিনেছে x টাকা দিয়ে, লাভ হলো কত, 5x/4 মাইনাস x, তাহলে x/4 টাকা লাভ। তার মানে x টাকায় লাভ, তার x/4 টাকা। 1 হলে কত, 100 হলে কত, 25%। নেক্সট অঙ্ক 2-এর 2 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্নটা পড়ছে কি আছে, বলছে ABC ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই, মানে এডি মধ্যমার মধ্যবিন্দু, এডি মধ্যমার মধ্যবিন্দু ই বর্ধিত বিই এসি বাহুকে এ বিন্দুতে ছেদ করে। বলছে এসি ইকুয়াল টু 10.5 সেমি হলে, এসি ইকুয়াল টু 10.5 সেমি হলে এফ এর দৈর্ঘ্য কত, মানে এ এফ ইকুয়াল টু কত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ আঁকালাম। এখানে হচ্ছে এ, এখানে বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, এডি মধ্যমা, এডি মধ্যমা, এটা একটা মধ্যমার নাম দিচ্ছে এডি। এডি মধ্যমার মধ্যবিন্দু, মধ্যবিন্দু, এডি মধ্যমার মধ্যবিন্দু ই, এটা হচ্ছে ই। বলছে বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করে, এসিকে এফ বিন্দুতে ছেদ করে। বলছে এ এফ ইকুয়াল টু কত, এফ এর দৈর্ঘ্য কত। ঠিক আছে, এফ এর দৈর্ঘ্য কত, আমরা কিন্তু এখানে লিখে নিচ্ছি যে এসি ইকুয়াল টু 10.5 সেমি। এবার আমরা যদি ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল সরলরেখাটা নিই, বিএফ এর সমান্তরাল, এটা হচ্ছে জি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, এবার একটা লক্ষ্য করো, এখানে কিন্তু এ এফ ইকুয়াল টু এফ জি ইকুয়াল টু জিসি। এখানে কিন্তু এটা কিন্তু একটা উপপাদ্য আছে, এখানে কিন্তু এ এফ ইকুয়াল টু এফ জি ইকুয়াল টু হচ্ছে জিসি। তার মানে আমরা লিখতে পারি যে এ এফ ইকুয়াল টু হচ্ছে এ এফ ইকুয়াল টু, আচ্ছা এসি ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে এসি ইকুয়াল টু এ এফ প্লাস এফ জি প্লাস জিসি। একটা লক্ষ্য করো, এসি মানে কি, এসি মানে হচ্ছে এ এফ প্লাস এফ জি প্লাস জিসি, এই তিনটা বাহুর যোগফল মানে হচ্ছে এসি। এসি মানে এ এফ প্লাস এফ জি প্লাস জিসি। এবার দেখো এফ এফ জি জিসি সমান, তার মানে এসি ইকুয়াল টু এ এফ প্লাস এ এফ প্লাস এ এফ, মানে এই তিনটা বাহু কিন্তু সমান। তাহলে এ এফ জি জায়গায় আমরা এ এফ লিখতে পারি, জিসি জায়গাও এ এফ লিখতে পারি, এই তিনটা কিন্তু সমান। তার মানে লিখতে পারি এসি ইকুয়াল টু 3 এফ। তাহলে এফ সমান কি, থ্রিটার নিচে আসবে,
অতএব এ এফ ইকুয়াল টু 1/3 এসি, 1/3 এসি। এফ মানে হচ্ছে 1/3 এসি, ঠিক আছে, সমান সমান 1/3 গুণন 10.5। আমরা যদি সমান সমান কত এত সেমি, এবার আমরা 10.5কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 × 9, বুঝলে, তাহলে 3.5 সেমি। তাহলে আমরা লিখবো যে এফ ইকুয়াল টু 3.5 সেমি। এটা হচ্ছে অ্যান্সার, এফ ইকুয়াল টু 3.5 সেমি। ঠিক আছে, আমি আবার বলছি, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তার সঙ্গে এটা সমান, মানে 3টা বাহু সমান, তার মানে এ এ প্লাস ইকুয়াল টু এফ জি ইকুয়াল টু জিসি। এবারে এসি ইকুয়াল টু কি, এসি ইকুয়াল টু এ এফ প্লাস এফ জি প্লাস জিসি, এই 3টা বাহুর যোগফল মানে এসি। এইবার এফ তো লিখলাম, এখানে এফ জি মানে কি, এফ জি মানে হচ্ছে এফ, আবার জিসি মানেও এফ, তার মানে এই 3টা হচ্ছে এফ লিখলাম, তাহলে যোগ করলে 3F, তাহলে এফ ইকুয়াল টু কি, 3টা নিচে আসবে, মানে 1/3 এসি। এবার এসির মান বসা দিলাম 10.5 সেমি, তার মানে 3.5 সেমি। এটা কিন্তু একটা উপপাদ্য আছে, এই উপপাদ্য করলে হয়ে যাবে। এবার চলে আসছি নেক্সট অঙ্কে, 2-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে, প্রমাণ করো -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। এটা আমাকে প্রমাণ করতে হবে। মানে -2, -11 বিন্দুটি -3,7 আর -3,7 আর 4,6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। ঠিক আছে, আমি একটা ছবি এঁকে নিচ্ছি, মনে করি একটা সরেখা, এখানে একটা বিন্দু আছে, ঠিক মাঝখানে এখানে একটা বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে। এখানে নাম দিচ্ছি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার এ বিন্দু হচ্ছে, বি বিন্দু দিচ্ছে হচ্ছে -2, -11, আর এ দিচ্ছি হচ্ছে -3,7, আর সি দিচ্ছি 4,6। তাহলে আমরা কিন্তু একটু লিখে নিচ্ছি। প্রথমে লিখছি ধরি এ ইকুয়াল টু -3,7, ধরি বি ইকুয়াল টু -2, -11, ধরি সি ইকুয়াল টু 4,6। আমরা কিন্তু ধরে নিলাম যে এ হচ্ছে -3,7, বি হচ্ছে -2, -11, আর সি হচ্ছে 4,6। আমরা কিন্তু প্রথমে এ বি বার করব, তারপর আমরা বিসি বার করব, দেখব দুটা বাহু সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা বার করছি এ বি ইকুয়াল টু রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এই হচ্ছে রুটের মধ্যে। এবারে x1 আমার হচ্ছে -3, আর এটা মাইনাস হচ্ছে প্লাস হবে, +2 তার হচ্ছে হোল স্কয়ার, প্লাস y1 হচ্ছে 7 মাইনাস হচ্ছে +11 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে এখানে হচ্ছে -3 আর মাইনাসে +2, 7 মাইনাসে +11। তাহলে এবার রুটের মধ্যে 3 তে 2 বিয়োগ -1 তার হোল স্কয়ার, প্লাস 11 আর 7 যোগ করলে 18 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে রুটের মধ্যে 1 প্লাস 18 হচ্ছে 324, তাহলে রুট 325 একক, রুট 325 একক। এবার আমরা বার করব বিসি। এখানে বার করছি বিসি সমান কত, রুটের মধ্যে x1 - x2 তার হচ্ছে হোল স্কয়ার, প্লাস x1 - x2 তার হোল স্কয়ার, প্লাস y1 - y2 তার হোল স্কয়ার,
পাশে হচ্ছে একক, পাশে একক। ঠিক আছে, এবার আমরা মান বসে বিসি, বিসি হচ্ছে বিসি -2 -4, -2 -4 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস প্লাস -11 -6 -11 -6 তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক। এখানে হচ্ছে -11 -6 -2 -4 বিসি। তাহলে হচ্ছে বাদ দিলে এটা যোগ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে, কিন্তু চিহ্ন মাইনাস, তাহলে -6 তার হোল স্কোয়ার প্লাস এটাও মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন মাইনাস, তাহলে -17 তার হোল স্কোয়ার, পাশে একক। তাহলে এটা হচ্ছে 36 প্লাস 289, তাহলে রুটের মধ্যে 9 আর 6 15, 5 হাতে থাকলো 1, 9 3 12 2, 325 একক। তাহলে কিন্তু এখানে একটা যে লক্ষ্য করো, এটাও হচ্ছে রুট 325 একক, এবিও 325 একক, বিসি হচ্ছে 325 একক, রুট 325 একক। তাহলে কিন্তু এই বিন্দুটি, এই দুটো বিন্দু থেকে, বিন্দু দ্বয় থেকে সমুদ্রবর্তী, আমরা অ্যান্সার লিখব যে অতএব -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, এটা হচ্ছে প্রুফড হয়ে গেল, প্রুফড করলাম। তাহলে দুটো বিন্দু, এই বিন্দু থেকে এই দুটো বিন্দু কিন্তু দূরত্ব হচ্ছে সমান, এটা আমরা কিন্তু প্রুফ করলাম। ঠিক আছে, এবার চলে এসেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 4 নম্বর। দেখো প্রশ্ন আছে যে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। একটা ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, হচ্ছে 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে, 15 মিনিটের কাঁটাটি কত দূরত্ব যাবে, সেটা আমাকে কিন্তু বের করতে হবে। আমি একটু দেখাই দিচ্ছি। মনে করি এরকম একটা ঘড়ি, এখানে কিন্তু 12, এখানে 6, এখানে 3, এখানে হচ্ছে 9, এটা 1, এটা 2, এটা 4, 5, এটা 11, এটা 10, এটা 8, এখানে 7। এইবার মিনিটের কাঁটা, এখানে দুটো কাঁটা আছে, একটা হচ্ছে ঘন্টার কাঁটা, মনে করো এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর এটা হচ্ছে মনে করো মিনিটের কাঁটা। এরকম দুটো কাঁটা আছে, এটা হচ্ছে মিনিটের কাঁটা। ঠিক আছে, এই যে মিনিটের কাঁটা, এই মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি। তাহলে আমরা কিন্তু প্রথমে কিন্তু পরিধি বার করব। এই পরিধিটা কত? এই পরিধি অতিক্রম করতে কিন্তু মিনিটের কাঁটা কিন্তু 60 মিনিট সময় লাগে। এই গোটাটা ঘুরে আসতে কিন্তু মিনিটের কাঁটার 60 মিনিট সময় লাগে। তাহলে এই পরিধি কত? তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা কিন্তু প্রথমে পরিধি বার করব। পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, এখানে পায়ের মান 22/7। ঠিক আছে, আমরা লিখছি প্রথমে লিখছি ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেমি। এইবার কিন্তু আমরা কিন্তু গোটা পরিধি বার করব। অতএব পরিধি ইকুয়াল টু পরিধি ইকুয়াল টু 2πr, এত একক। এটা কিন্তু ফর্মুলা 2 × 22/7 × 7 এত সেমি। এখানে পায়ের মান হচ্ছে 22/7, পায়ের মান পাই ইকুয়াল টু 22/7। ঠিক আছে, এবার এই 7 কেটে গেল, তাহলে হচ্ছে 44 সেমি। তাহলে এইবার তোমরা কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই গোটা পরিধি হচ্ছে 44 সেমি।
এই দূরত্ব অতিক্রম করতে মিনিটের কাঁটার 60 মিনিট সময় লাগে। এই গোটাটা ঘুরে আসতে মিনিটের কাঁটার 60 মিনিট মানে 1 ঘন্টার সময় লাগে। তা আমরা লিখব যে মিনিটের কাঁটা 60 মিনিটে যায় =44 সেমি। তাহলে মিনিটের কাঁটা কিন্তু 60 মিনিটে যায় 44 সেমি। অতএব মিনিটের কাঁটা 1 মিনিটে যায় 44-এর নিচে 60 সেমি। অতএব মিনিটের কাঁটা কত? 15 মিনিটে কত যায়? 15 মিনিটে কত যায়? 15 মিনিট। অতএব 15 মিনিটে, অতএব মিনিটের কাঁটা 15 মিনিটে যায় তাহলে 44 গুণন 15 আর তার নিচে 60, এটা কাটলে 4, তার মানে 11 সেমি। 11 সেমি। তাহলে আমরা অ্যান্সার লিখব যে মিনিটের কাঁটা যায়, মিনিটের কাঁটা যায় =11 সেমি। উত্তর হচ্ছে 11 সেমি। আমি আবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। মিনিটের কাঁটা ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি, তার মানে আমরা পরিধি বের করব। এই পরিধি কিন্তু মিনিটে কাঁটা ঘুরে আসতে 60 মিনিট সময় নেয়। সেই পরিধি আমরা বার করলাম 2πr। এখানে আর এর মান কিন্তু 7, ব্যাসার্ধ 7, যেহেতু মিনিটে কাঁটার দৈর্ঘ্য 44 সেমি, তাহলে পরিধি হচ্ছে 44 সেমি। এই 44 সেমি দূরত্ব যাতে মিনিটের কাঁটার 60 মিনিট লাগে, তাহলে 60 মিনিটে যায় 44 সেমি। 1 মিনিটে কত? 15 মিনিটে কত? তার মানে 11 সেমি। উত্তর হচ্ছে 11 সেমি। ঠিক আছে, নেক্সট অঙ্ক 2-5 নম্বর। দেখো প্রশ্ন আছে যে একটা আছে শ্রেণীসীমা আর একটা আছে পরিসংখ্যা। শ্রেণীসীমা আছে 70 থেকে 75, পরিসংখ্যা হচ্ছে 3। 75 থেকে 80 4, 80 থেকে 85 পরিসংখ্যা 5, আর 85 থেকে 90 পরিসংখ্যা 8। বলছে উপরের পরিসংখ্যা বিভাজন থেকে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ও আপেক্ষিক পরিসংখ্যা। আচ্ছা, পরিসংখ্যা ঘনত্ব মানে হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। আর আপেক্ষিক পরিসংখ্যা মানে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এই দুটো আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করছি। প্রথমে লিখছি পরিসংখ্যা ঘনত্ব, ইকুয়াল টু শ্রেণীর পরিসংখ্যা, আর পরিসংখ্যা দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য, আর হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এবার দেখো শ্রেণীর পরিসংখ্যা, এখানে কিন্তু তৃতীয় শ্রেণী বলছে, শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 5, আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5, কাটলে হচ্ছে সমান 1। তাহলে এখানে হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব 1, এটা অ্যান্সার। আর একটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা আর হচ্ছে মোট পরিসংখ্যা। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, আর পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, আর আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এবার শ্রেণীর পরিসংখ্যা, তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 5, আর মোট পরিসংখ্যা এখানে হচ্ছে 3 +
3 প্লাস 4 প্লাস 5 প্লাস 8 সমান সমান 5-এর নিচে 3 4 7 12 20, তাহলে 1/4, তার মানে 1/4, তার মানে 0.25। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে 0.25, মানে 1/4। আর পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এখানে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 70 থেকে 75, মানে 5। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 70 থেকে 75, 75 70 বাদ দিলে 5 হবে। ঠিক আছে, যদি দেখে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড নাইট।